এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কুইরি। আজকে আমি তোমাদের করাবো জাতীয় আয়ের পরিমাপ। জাতীয় আয়ের পরিমাপ আমরা বেশ তিনটে ধরনের জাতীয় আয়ের পরিমাপ করব। দেখ, যেখানে বুঝতে অসুবিধা হবে অবশ্যই বলবে আমাকে। আর যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চল, জাতীয় আয়ের পরিমাপ তিনটে পদ্ধতি আছে। অনেক বইতে দুটো পদ্ধতি থাকে, অনেক বইতে তিনটে পদ্ধতি থাকে। আমরা তিনটে পদ্ধতি নিয়েই আলোচনা করব। জাতীয় আয়ের পরিমাপ, যেটাকে ইংলিশে আমরা কি বলবো? মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম। যেটা বলছিলাম, জাতীয় আয়কে আমরা এখানে তিনটে টাইপের দেখবো, মানে তিন রকম ভাবে পরিমাপ করব। প্রথমটা কি? আয় শুমারি পদ্ধতি। আয় শুমারি পদ্ধতি। আয় শুমারি পদ্ধতির বাংলা ইংলিশ হচ্ছে সেন্সাস অফ ইনকাম মেথড। নেক্সট পয়েন্ট হচ্ছে, নেক্সট আমরা যেভাবে করব উৎপাদন শুমারি পদ্ধতি। শুমারি পদ্ধতি, সেন্সাস অফ প্রোডাকশন বা প্রোডাক্ট মেথড। কি বলেছে? প্রোডাকশন মেথড। প্রোডাকশন মেথড। আর একটা হচ্ছে ব্যয় শুমারি পদ্ধতি, সেন্সাস অফ এক্সপেন্ডিচার মেথড। আলোচনা করছিলাম যে আয় শুমারি পদ্ধতি, উৎপাদন শুমারি পদ্ধতি, ব্যয় শুমারি পদ্ধতি। তোমরা যেটা দেখেছিলে জাতীয় আয়ের বিভিন্ন দিক, তিনটে দিক দেখেছিলে, সেই তিনটে দিকেও এই তিনটে শব্দই ছিল না? আয়, উৎপাদন আর ব্যয়। তো আমরা সেই জিনিসগুলোকেই আর একটু ভালো করে আলোচনা করব, ব্যাস, আর কিছুই না। বা একই জিনিস আলোচনা করব, ভালো করেও বলতে গেলে একই জিনিস আলোচনা করব। এখানে বলছে উৎপাদনের অংশগ্রহণ কারা করে। একই জিনিস, উৎপাদনের উপকরণগুলো কি কি আমরা একটু আগেই লিখলাম। জমি, শ্রম, মূলধন, সংগঠন। ফ্যাক্টরস অফ প্রোডাকশন। আচ্ছা, এইরকম ভাবে এন লেখার মানে হচ্ছে ছোট, এটা হচ্ছে শর্ট হ্যান্ড রাইট, লাস্টে গিয়ে টিআইওএন বা এসআইওএন রয়েছে, ঠিক আছে? তখন আমরা এইভাবে প্রোডাকশন লিখতে পারি, এক্সপেন্ডিচারকে ওইভাবে এক্সপেন্ডিচার লিখতে পারি। এগুলো শর্ট হ্যান্ড। এখানে আমাদের কি হচ্ছে? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, ঠিক আছে? এখানে এই মানে কি হয় সেটা তো জানবো, সঙ্গে এর আর একটা বিষয় হচ্ছে কি কি বাদ যায় আর কি কি ইনক্লুডেড হয় সেটাও জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে যে জনসাধারণের উৎপাদনের কাজে অংশগ্রহণ করতে পারে উৎপাদনের উপকরণের যোগান দেওয়ার মাধ্যমে। আমরা কিভাবে উৎপাদনে অংশগ্রহণ করছি? এইগুলোকে এইগুলোকে সাপ্লাই দিয়ে বা এইগুলোকে সরবরাহ করে বা যোগান দিয়ে। এবার বলছে এখানে আমরা যেগুলো জানি সেগুলোই লেখা আছে। লাস্ট আমি কয়েকটা জায়গা থেকে দেখব। এবার এরা যেগুলো পাচ্ছে, ল্যান্ড যেটা পাচ্ছে, কি পাচ্ছে? খাজনা বা রেন্ট, প্লাস করবো কি? মজুরি বা ওয়েজ। ম্যাম একই জিনিস বারবার করাচ্ছে। সুদ বা ইন্টারেস্ট, আর প্রফিট বা মুনাফা, ঠিক আছে? এগুলোকে সবকটাকে আমি প্লাস করে দিলে কি পাবো? জাতীয় আয়। এটা আমরা আগেও লিখেছি, আর একবার এখানটাতেই লিখে রাখো। এবার এটা লেখার পরে আমাকে বলবে
এটা ইজিক্যাল টু হচ্ছে, বা ইজিক্যাল টুটা এভাবে না দিয়ে এভাবেই দিলাম, এই পুরোটা ইজিক্যাল টু হচ্ছে জাতীয় আয়। লেখাটা হলে বলবে। আর একটা জিনিস লেখাবো, জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। আচ্ছা, এবার এটাকে আর একটা, এটার নাম আছে। কি নাম আছে? আমরা দেখতে পাচ্ছি যে কি যোগ করেছি, এইগুলোকে এক একটা কি বলে, পাওনা বা পেমেন্টস, তাই না? এটা কিসের পাওনা? এটা হচ্ছে ল্যান্ডের পাওনা বা ল্যান্ডের পেমেন্টস। এটা এটা লেবারের পাওনা বা লেবারের পেমেন্টস। এই সবকটা এক একটা পেমেন্ট। তো আমরা পেমেন্ট গুলোকে যোগ করে যেহেতু জাতীয় আয় পাচ্ছি, তাই এটাকে আর একটা নাম হচ্ছে উপাদানের পাওনার সমষ্টি, ফ্যাক্টর পেমেন্টস টোটাল। দেখো, উপাদানের পাওনার সমষ্টি, একে উপাদানের পাওনার সমষ্টি, ফ্যাক্টর পেমেন্টস টোটাল, তাকে এটা বলে পাওনার সমষ্টি বলে। হ্যাঁ, এই পদ্ধতিটাকেই বলা হয়, এই পদ্ধতিটাকেই বলা হয় উপাদানের পাওনার সমষ্টি। কেন এইগুলো আমাদের জেনে রাখতে হবে? বিশেষ করে এমসিকিউ এর ক্ষেত্রে কি হতে পারে, উপাদানের পাওনার সমষ্টি বলে তোমাকে অপশনে দিয়ে দিল কোনটা, তোমাকে কিন্তু উদ্ধার করে আসতে হবে কোনটা। ঠিক আছে? হ্যাঁ, আয় পদ্ধতিতে জাতীয় আয়। হ্যাঁ, তোমাদের এমসিকিউ আসবে না, কলেজের এমসিকিউ আসবে না, এদের আসবে 12 এর আসবে। 12 এর পুরোটাই এমসিকিউ, মানে থার্ড সেমিস্টার, তাই আরো ব্যাপারটা কিন্তু আরো কঠিনের দিকে যাচ্ছে। এইবার এরপরে আমরা বেশ কয়েকটা জিনিস লিখবো, যে আচ্ছা এখানে সংজ্ঞাটা একটু লেখো। আমি একেবারে প্রথমে বলে দিচ্ছি, যারা পরে রেকর্ডেড ভিডিও দেখে ক্লাস করবে, তারা কি করবে, তারা পজ করে করে লিখে নেবে। কোন দেশের একটি নির্দিষ্ট সময় ব্র্যাকেটে, যেমন 1 বছরে ব্র্যাকেট ক্লোজ, উৎপাদন ও সেবামূলক কাজে অংশগ্রহণকারী 4টি উপাদানের আয় যোগ করলে জাতীয় আয় ব্র্যাকেটে স্থূল জাতীয় আয় পাওয়া যায়। একে জাতীয় আয় পরিমাপের আয়শুমারি পদ্ধতি বলে। ইংলিশে হচ্ছে national income can be derived by aggregating income of the person who engage in production and service activities in the particular period of time, bracket generally 1 year, bracket close, of any country, full stop. This method of measuring national income is called census of ইনকাম মেথড অর ইনকাম মেথড। সেন্সাস অফ ইনকাম মেথডে বলা যায়, আর শুধুমাত্র ইনকাম মেথডে বলা যায়। সাবধানতা মানে প্রিকশন। কি সাবধানতা বলতে চাইছে যে জাতীয় আয় ক্যালকুলেশন যখন করা হচ্ছে, যদিও আমি তুমি করবো না, দেশের বড় বড় মাথাই করবে, যারা দেশের জিডিপি ক্যালকুলেশন করে বা জিএনপি ক্যালকুলেশন করে তারাই করবে। করার সময় তাদের কিছু কি করতে হবে, কিছু প্রিকশন মেনটেন করতে হবে। প্রিকশন গুলো কি কি আছে? প্রথমে এখানে কি দিয়েছে, হ্যাঁ প্রথমে দিয়েছে হস্তান্তর আয় বা হস্তান্তর পাওনা। নম্বর হচ্ছে ইংলিশে যেটাকে আমরা বলবো ট্রান্সফার ইনকাম বা আর্নিং। আচ্ছা, এখানে আমরা যারা ইউটিউব দেখে ক্লাস করছো তারা পজ করে করে লিখবে। কোনো ব্যক্তি দ্রব্য বা সেবামূলক কাজে অংশগ্রহণ না করে যে অর্থ পেয়ে থাকে তাকে বলে হস্তান্তর আয় বা হস্তান্তর পাওনা। ইংলিশে যদি বলি, মানি রিসিভড বাই এনি পার্সন উইথাউট
participating in production or service activities is called transfer income or transfer earning. কিরকম ব্যাপারটা আমরা কয়েকটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। সেটা হচ্ছে তুই করে ইনকাম করিস, কাজ বাজ করিস, টিউশন পড়াই, টিউশন পড়ানো বাদ দিয়ে যে টাকাটা বাবা বা মায়ের কাছ থেকে বা কারো কাছ থেকে নিচ্ছি, কোনো প্রোডাকশন তো কিছু করছি না, নিচ্ছি, সেইটাই হচ্ছে কি হস্তান্তর আয় বা হস্তান্তর পাওয়া। হ্যাঁ, ওই হাত খরচা। হ্যাঁ, হাত খরচা। দেখো, হাত খরচা নেওয়াটা মানে আমি তো নিজের টাকাতে নিজে হাত খরচা বলাটা ভুল, এটা হস্তান্তর আয় বলাই ভালো, ভালো শব্দে হস্তান্তর আয় বলা যায়। বাবা বা মায়ের কাছ থেকে বা অন্য কারো কাছ থেকেও আমরা যখন কোনো গিফট হিসেবেও টাকা পয়সা নিই, তখন তাকে আমরা যদিও বলে দিই হ্যাঁ এটা তো আমার ইনকাম, কিন্তু আসলে সেটা ইনকাম নয়, আসলে সেটা কি বলছে হস্তান্তর আয় বা হস্তান্তর পাওয়া। এইটাকে জাতীয় আয়ের মধ্যে ক্যালকুলেট করব কি করব না, একবার শোনো ব্যাপারটা। যে আমরা দেখছিলাম যে যেগুলো নিয়েছিলাম জমি শ্রম মূলধন সংগঠন, এরা সবাই কি করছিল, প্রোডাকশন করছিল, সেখান থেকে তার ইনকামটা ক্যালকুলেট করেছে। ধরো তোমার বাবা বা মা বা যে তোমাকে টাকাটা দিচ্ছে সে প্রোডাকশন করে ইনকামটা পেয়েছে, এবার তোমাকে সেটা দিচ্ছে, কিন্তু তোমাকে কিভাবে দিচ্ছে, এমনিই দিচ্ছে, তুমি কোনো কিছু প্রোডাকশন করছো না, তাই ক্যালকুলেশনটা জাতীয় আয় এটা ক্যালকুলেশন হবে না। বোঝা গেল কেন হবে না? বোঝা গেল। কিন্তু তুমি ধরো কিছু একটা কাজ করছো, তার পরিপ্রেক্ষিতে তুমি কিছু প্রোডাকশন করেছো, সার্ভিস দিয়েছো বা দ্রব্য তৈরি করেছো, যাই করো না কেন, করার পরে টাকাটা চাইছো, তখনটা পাচ্ছ, তখন সেটা কি হয়ে যাবে, জাতীয় আয়ের মধ্যে ক্যালকুলেট হবে। সেটার তো আর হস্তান্তর থাকলো না, একটা হাত থেকে একটা হাতে, মানে শুধু উৎপাদন ছাড়া একটা হাত থেকে একটা হাতে গেল না, উৎপাদন হলে আমরা তাকে জাতীয় আয়ের মধ্যে ক্যালকুলেট করব, আর উৎপাদন না হলে জাতীয় আয়ের মধ্যে ক্যালকুলেট করব না। তো এখানে কি বলছে, এক্সাম্পলে লিখে রাখো, বেকার ভাতা, আনএমপ্লয়মেন্ট অ্যালাওয়েন্স, উদাহরণ বলে লিখে রাখো, আনএমপ্লয়মেন্ট অ্যালাওয়েন্স, বেকার ভাতা, পিতা কর্তৃক সন্তানকে অর্থ প্রদান বা পিতা মাতা কর্তৃক সন্তানকে অর্থ প্রদান। শুধু তাই না, আমরা খরা বন্যা হয়ে গেলেও কি নিই, ত্রাণ নিই না, সেই ত্রাণগুলোও কিন্তু হস্তান্তর, কোনো প্রোডাকশন তো হচ্ছে না, ঠিক আছে। এইবার ভিখারির আয়, ভিখারি তো কোনো প্রোডাকশন করছে না, সে বসে আছে চুপচাপ, তাকে শুধু পয়সা দিয়ে দাও, ঠিক আছে। তো এইটা আমরা কি করব না, এটা আমরা ধরবো না। এখানে আর কি লিখেছে, জাতীয় আয় হিসাব করার সময় যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উৎপাদন অংশগ্রহণ করে, উপার্জন করে, আয় ধরতে হয় হস্তান্তর আয়। এখানে লিখে রাখো যে জাতীয় আয়ের হিসাবে ধরা চলে না, জাতীয় আয়ের হিসাবে ধরা চলে না, ইট ইজ নট ইনক্লুডেড in national income. Transfer income should not be taken into account in national income accounting. ঠিক আছে, বেকার ভাতা, বিধবা পেনশন, এইগুলো সবই হস্তান্তর আয়ের মধ্যে পড়ছে। পরের পয়েন্টটা হচ্ছে, আচ্ছা আমরা কিছু জিনিস দেখবো এগুলোকে ধরাই হয় না, যোগ হবে না মাইনাস হবে না, মাইনাস করা হচ্ছে না, কিন্তু এটাকে ইগনোর করে দেওয়া হচ্ছে, বাদ দিয়ে, ঠিক আছে। এবার 2 নম্বর হলো মূলধনী লাভ। মূলধনী লাভের ইংলিশটা হচ্ছে কি জানো, ক্যাপিটাল গেইনস। ক্যাপিটাল গেইনসটা হচ্ছে, বলছে কোন সম্পত্তি কম দামে কিনে বেশি দামে বিক্রি করলে যে অতিরিক্ত অর্থ অর্জিত হচ্ছে তাকে মূলধনী লাভ বলে। কিরকম ব্যাপারটা হচ্ছে, যে আমি এটা কিনেছি, এটার এমআরপি 10 টাকা,
ঠিক আছে, 10 টাকা বাদ দিয়ে। বিশেষ করে এইগুলোতে হয় না। ধরো একটা নতুন ফ্ল্যাট, একদম নতুন, এই বছরই তৈরি হয়েছে, তুমি কিনেছো 4 লাখ টাকা, 4 লাখ টাকায় পাওয়া যাবে না, এখন মোটামুটি 20 লাখ টাকা, 20 লাখ টাকায় কিনেছো, 20 লাখ টাকায় কিনে এবার তোমার নামে জাস্ট মানে হয়েছে, তুমি তারপরে বিক্রি মানে সেই বছরেই বিক্রি করছো। ফ্ল্যাট জেনারেলি তুমি যদি কয়েক বছর পরে বিক্রি করো, সেকেন্ড হ্যান্ড হয়ে যায়, দাম দাম বেশি পাবে না, ঠিক আছে। কিন্তু তুমি কি করছো, সেই বছরে যদি বিক্রি করো তাহলে তুমি কিন্তু দাম পাবে, ভালো দাম পাবে। তো সেই জন্য তখন মানে দাম পাবে, বেশি দামই পাবে। এবার তুমি কত টাকায় কিনেছো সেটা তো কেউ জানতে চাচ্ছে না। তুমি কুড়ি 20 লাখ টাকায় কিনে তুমি 25 লাখ টাকায় বিক্রি করে দিলে, এই যে 5 লাখ টাকা এক্সট্রা, এই টাকাটা কি হয়ে যাচ্ছে, মূলধনী লাভ। কেন? কারণটা দেখো, যে তোমাকে 20 লাখ টাকায় বিক্রি করেছে সেখানে তোমার কি হয়ে যাচ্ছে, কি কি থেকে যাচ্ছে, যেই লেবার কাজ, যেই জমিটা লেগেছে তার খাজনা দেওয়া হয়ে গেছে বা সেটা কেনাই হয়ে গেছে। তারপরে কি, যে শ্রমিক কাজ করেছে তার টাকাটাও ধরা হয়ে গেছে, যে মূলধন লেগেছে তার ইএমআইও ধরা হয়ে গেছে, যে বিক্রি করেছে, যে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করে বিক্রি করেছে তার প্রফিটও ধরা হয়ে গেছে, হয়ে তোমাকে বিক্রি করেছে, তাই তো। তার মানে আমাদের যে জাতীয় আয়ের ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনের সবকটাই ধরা হয়ে গেছে। এবার যেটা হচ্ছে সেটা তো তোমার এটা ব্রোকারেজ টাইপের জিনিস হয়ে যাচ্ছে, তাই না? তো এইটা তোমার ব্যাপারটা কিরকম, যে তোমার নতুন প্রোডাকশন আর কিছু নেই, তুমি শুধু লোককে ঠকাচ্ছ। তো এই ধরনের টাকাটাকেও কি করা হবে না, ধরা হবে না। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ম্যাম জানবে কি করে লোকে, মুশকিল, জানাটা মুশকিল, ঠিক আছে। কারণ তুমি যখন বিক্রি, তুমি ধরো ব্যয়ের হিসাবে যখন করছো, ব্যয়ের হিসাবে তুমি 5 লাখ টাকা 25 লাখ টাকা দিয়ে কিনেছো, তোমার তো 25 লাখ টাকা সেখানে ইনক্লুড হয়ে গেল। হ্যাঁ, 5 লাখ টাকার যে ঘাবলা আছে কেউ জানতে মানে জানাটা মুশকিল। আমাদের দেশের ক্যালকুলেশন, আমাদের দেশে তো ক্যালকুলেশন করাটা মুশকিল। আমরা তো দেখতেই পাচ্ছি একবার মানে কোটি কোটি টাকা মন্ত্রীর ঘর থেকে পাওয়া যায়, আবার এরকম ভাবে লোকের চাকরি যায়, মানে যাচ্ছে তাই অবস্থা। কি হচ্ছে, এখানে যদি তোমাকে রিসিপ্ট দিত, রিসিপ্ট কপি একদম লিখিত পড়িত, জিএসটি দেওয়া হ্যাঁ না তাই না, জিএসটি ফিএসটি আসার পরে আমরা যদি সেরকম ভাবে করি, ওই লোকটা কখনোই করতে পারবে না 5 লাখ টাকা জিএসটি বিল দিতে, পারবে না, তখন ধরা পড়েছে, ঠিক আছে। তো তো পুরোটাই ঘাবলা কেস হয়ে যাবে। এবার যদি কেউ বেশি দামে বিক্রি করে, সে জিএসটি বিল দিল 5 লাখ টাকা, করতেই পারে, সেটাতে খুব অন্যায় কিছু নেই, ঠিক আছে। তখন তোমার কি হচ্ছে, যে ওই 5 লাখ টাকার থেকে জাতীয় আয়ের মধ্যে ক্যালকুলেশন হবে না, ঠিক আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে মালিকের নিজস্ব উপাদান উৎপাদনের কাজে নিযুক্ত। ইংলিশে কি হচ্ছে, এমপ্লয়মেন্ট অফ ওন ফ্যাক্টরস অফ প্রোডাকশন অফ দ্য ওনার। উৎপাদন কাজে তারপরে কি লিখেছে? নিযুক্ত। অফ দ্য ওনার কি বলতে চাইছে বোঝো। দেখ, আমি যে ঘরটাতে পড়াচ্ছি, এই ঘরটা তো আমার, তাই তো। তার মানে জমিটা আমার নিজের, এখানে কি লিখেছে, মালিকের নিজস্ব উপাদান, মানে এটা আমার নিজস্ব উপাদান। আবার শ্রমিক, আমি লেবার ভাড়া করে আমি অন্য কোনো টিচারকে বলিনি যে তুমি এসে পড়াও আমি তোমাকে মাইনে দেবো, সেটা করিনি তো, নিজে পড়াচ্ছি, এটাও আমার নিজের, ঠিক আছে। আর এইগুলো এইগুলো যদিও আমি কিনে নিয়েছি, এগুলোও নিজেরই বলা যায়,
ঠিক আছে, এইগুলোকে কি করা হয়? ও কি বলছে? বলছে মালিকের নিজস্ব উপাদান, আচ্ছা আগেরটাও লিখে রাখো, ধরা হবে না, মূলধনী লাভ ধরা হবে না, জাতীয় আয় হিসাবে জাতীয় আয়ের হিসাবে ধরা হবে, জাতীয় আয়ের হিসাবে ক্যালকুলেশন করা হবে না। আগেরটাও লিখে রাখো, জাতীয় আয়ের হিসাবে ধরা হবে না। ক্যাপিটাল গেইনস শুড নট বি ইনক্লুডেড ইন দ্য ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং। আচ্ছা, এরপরে যেটা বললাম সেটা বলছে যে কোনো ব্যক্তি জমি 1 লক্ষ টাকায় কিনে, না এটা বললাম, ফ্ল্যাটের থেকেও জমির ক্ষেত্রে হয়, 1 লাখ টাকায় কিনে 3 লাখ টাকায় বিক্রি করে দিল, তো হয় ওই, এখানে মেট্রোটা চালু হয়ে, মেট্রোটা যদি কানেক্টেড হয়ে যায় তখন তো আরো ওই জমি টমির দাম দাম বেড়ে যাবে। আচ্ছা, এটা বলছি বলো। হোলসেলার গুলো দোকানে যে মানে এমনি বিভিন্ন দোকানে যে জিনিসগুলো দেয় সেগুলো কম দামে দেয়, তারপরে দোকানের বিক্রেতারা ওটা বেশি দামে বিক্রি করে, সেটাও তো মূলধনী লাভ হিসেবেই গণ্য হবে না? না না না, সেটা মূলধনের লাভ হিসাবে গণ্য হবে না, সেটা প্রফিট মার্জিন হিসাবেই ধরা হবে। ঠিক আছে। কারণটা কি দেখো, প্রোডাকশনটা নতুন করে হচ্ছে না, কিন্তু প্রোডাকশনটা কনজিউমার পর্যন্ত পৌঁছায়নি। প্রোডাকশনটা হয়তো মানে প্রোডাকশনটা ওই ওই যে যে কিনেছে, যে ধরো এই বোতলটা একজন পাইকারের কাছ থেকে একজন রিটেলার কিনেছে, সে কি হচ্ছে, যে ধরো খুচরো বিক্রেতা, তার কাছে এটা কিন্তু কাঁচা মাল, বুঝলে কি বললাম? কাঁচা মাল বা মূলধনী দ্রব্য, কাঁচা মাল বলার থেকেও এটা বলতে পারি মূলধনী দ্রব্য। ঠিক আছে, মূলধনী দ্রব্যটা বিক্রি করে সে যে টাকাটা পাচ্ছে সেখানে ক্যালকুলেট হবে, সেটা ক্যালকুলেট হবে। আচ্ছা, এখানে কি বলছে দেখো, বলছে মালিকের নিজস্ব উপাদান, যেমন মালিকের নিজস্ব জমি, শ্রম, মূলধন প্রভৃতি উৎপাদনের কাজে নিযুক্ত হলেও তা বাজার দাম অনুযায়ী অর্থমূল্যে প্রকাশ করে জাতীয় আয়ের মধ্যে ধরতে হবে। লেখো, জাতীয় আয়ের মধ্যে ধরতে হবে। ইট শুড বি ইনক্লুডেড ইন ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং। কেন? লিখে নাও। কারণটা হচ্ছে যে এগুলো সবই তো প্রোডাকশনের কাজে লাগছে, নতুন প্রোডাকশন তো হচ্ছে এগুলো দিয়ে। মানে যদি কেউ আমাকে ইনকাম জিজ্ঞেস করে, যখন দেখবে এখন তো মানে 2021 সালে সেন্সাস হওয়ার কথা ছিল, তারপরে তো আর হয়নি, নাকি ডিজিটাল সেন্সাস হবে, মানে যে সেন্সাস করতে আসবে সে একদম কম্পিউটার মানে ল্যাপটপ নিয়ে আসবে, এসে একদম যে সুন্দর করে ডেটা ইনক্লুডেড করে নিয়ে তারপর যাবে। কতদিন সময় লাগবে তার ঠিক নেই, আমাদের দেশের যা জনসংখ্যা। হ্যাঁ বল, 22 সালে কত হবে? 22 সালে হয়েছে তো সেন্সাস। কোথায় হয়েছে? আমাদের বাড়িতে আসেনি। ও হয়নি? আমার তো মনে হয় না হয়েছে, জানি না, দেখতে হবে একবার। 11তে লাস্ট হয়েছিল, এবার 22-এ হওয়ার শুনেছিলাম হয়েছিল। হয়েছে, 22-এ হয়েছে। হ্যাঁ হয়েছিল। কই আমাদেরও করিনি। আমাদের বাড়িতে আসেনি, একবার দেখবো, আবার জিওগ্রাফিতে 11টাই লাস্ট বলছে। 11টাই লাস্ট। ডাটা দিয়ে আমাদের কাজ হচ্ছে। জিওগ্রাফিতে, ও তো জিওগ্রাফি অনার্স, কে জানে, একবার ডেটা একবার দেখবো, ডেটা দেখবো। জনসংখ্যাটাতে মানে তথ্যটাই লাস্ট দেওয়া থাকে, তাহলে তো 22 আমাদের অমিত শাহ অমিত শাহ বলেছিলেন যে ডিজিটাল হবে, করোনার সময় বলেছিলেন ডিজিটাল হবে। এখনো ডিজিটাল কিছু হলো না। কোভিড 2020 পরে 19, তা 20 পরে 21-22-এও কোভিড ছিল, 22-এও ধরলাম ছিল, তারপরে কিন্তু আর হয়নি। কবে হবে আমরা কিন্তু জানি। তো যাই হোক, যখন ওরা সেন্সাসে লোকজন আসে, তারা কিন্তু জিজ্ঞেস করে এই ধরনের প্রশ্ন। কি জিজ্ঞেস করে? যে ধরো আমার আমার মাকে যখন আগে 2011 সালে জিজ্ঞেস করেছে, তখন যদি আমার মাকে জিজ্ঞেস করে আপনার কয় ছেলে কয় মেয়ে, বলে দিল একটা, বলে দেওয়ার পরে বললো যে ধরো আমি বাপের বাড়িতেই আছি, বা আমার শাশুড়িকেই জিজ্ঞেস করলো, আমার শাশুড়ি তো আমার ইনকামটা কিছুই বলতে পারবে না, ওই তো 2টো না 4টে ছেলে পড়তে আসে, আর তারপরে কি সব অনলাইনে করে। এবার আমি থাকলে আমি বলবো, তাকে ডিটেলস অবশ্যই বলবো, কারণ আমার বেশিরভাগ টাকাটাই ব্যাংকে আসে, আমার লুকিয়ে লাভ নেই। হ্যাঁ, আমি কোনটা লুকিয়ে দিতে পারি, যেগুলো আমার বাড়িতে স্টুডেন্ট আসে সেগুলোকে লুকিয়ে দিতে পারি, কিন্তু লুকিয়ে কোনো লাভ নেই। কারণটা হচ্ছে এতটা নগণ্য আসে যে লোকানো না লোকানোতে তাতে কিছু খুব একটা ডিফারেন্ট কিছু হবে। তো যাই হোক, কিন্তু আমাদের ডিটেলস বলাটা উচিত।
এবার যখন একটা প্রশ্ন হবে, বলো। তাহলে সবাই লুকোই কেন? হ্যাঁ, আমরা লুকিয়ে মানে ভাবি আমরা সবাই অনেক কিছু করছি, অনেক কিছু করে ফেলছি লুকিয়ে, ওই জন্য লোকাই। লোকানোটা উচিত নয়। এবার একটা আমি লোকাচ্ছি, 1 কোটি লোক লোকাচ্ছে, তখন একটা ঘাবলা তৈরি হয়ে যায় ভেতরে, ঠিক আছে? এইবার দেখো আমাদের গ্রামের বাড়িটা খুব বড় বাড়ি, ঠিক আছে? তো সেন্সাসের লোক এসেছে, আমার মনে আছে ঘটনাটা। আমি তখন খুবই ছোট, কারণ গ্রামে যখন থাকতাম তখন তো ছোটই ছিলাম। তো মাকে জিজ্ঞেস করেছে, বাড়িতে, আপনার বাড়িতে ফ্রিজ আছে? মা বললো, আপনার কি মনে হয় বাড়িটা বড় দেখেই মনে হচ্ছে আমাদের বাড়িতে ফ্রিজ আছে? বাড়িতে আপনাদের গ্যাস আছে? বাড়িটাই বড়, গ্যাস ট্যাস কিচ্ছু নেই, উনুনে রান্না করি। টিভি? না, টিভি নেই, সত্যিই নেই। তখন তখন আমাদের বাড়িতে এগুলো ছিল না, ঠিক আছে? এরা কিন্তু এই ধরনের সব প্রশ্ন করে। এবং ওই লোকটাকে তো আর আমরা ঘরের ভেতরটা ঢুকতে দিতে পারি না, কিন্তু যদি পারে ওরা ঘরের ভেতরে ঢুকেও যাবে, ঠিক আছে? আর ওদের এতটা সময় থাকে না যে ঘরের ভেতরে ঢুকে দেখবে। এবার ওরা এই ধরনের প্রশ্ন করতে থাকে। ধরো এবার আমাকে জিজ্ঞেস করা হলো, আমার বাড়িতে তো কেউ নেই, শাশুড়ি মা আছে, তাকে জিজ্ঞেস করলেন যে আপনার বৌমা ঠিক কিভাবে ইনকাম করে? না, বাড়িতে বসে পড়ায়। এবার তখন ওই ক্যালকুলেশনটা আসবে, বাড়িটা কি আপনার নিজের না আপনি ভাড়ায় থাকেন? যদিও ভাড়ায় থাকে, যেহেতু ঘরটা কাজে লাগছে একটা ইনকামের পারপাসে, তো এই ঘরটার ভাড়া কত হওয়া উচিত, সেই ভাড়াটা কিন্তু ওরা ক্যালকুলেট করবে। বুঝতে পেরেছো? এবার আমাদের হ্যাঁ, কিন্তু ওই আপনার সেন্সাসের সঙ্গে ওগুলোর ইয়ে কি সঙ্গে জাতীয় আয় ক্যালকুলেট হয় তো। এবার বোঝো, প্রত্যেক বছর তো বাড়ি বাড়ি কেউ সেন্সাস করতে আসছে না, প্রত্যেক বছর বাড়ি বাড়ি সার্ভে করতে আসছে না। তাহলে আমার ইনকাম কত হচ্ছে কি করে খবর থাকবে জাতীয় আয় যারা ক্যালকুলেট করছে তার কাছে? থাকে না, থাকে না, সত্যিই থাকে না, কিন্তু থাকাটা উচিত। কারণ আমার ইনকাম, ধরো আমি ধরলাম আমার ইনকাম 10,000 টাকা। এবার এখানে কি কি ইনক্লুডেড হবে? এই ঘরের ভাড়া কত? 5,000 টাকা। 5,000 টাকা ইনক্লুডেড হবে। আমি যদি একজন লেবার রেখে পড়াতাম, তাকেও মিনিমাম 5,000 টাকা দিতে হতো, সেটা ইনক্লুডেড হলো। তারপরে এইগুলো কিনে নিয়েছি, এইগুলোর একটা, এইগুলোকে বাদই দেওয়া হবে, যেহেতু নিজে কিনেছি, বাদ দেওয়া হবে। তো যাই হোক, তো এইটা আমাদের হয়ে যাচ্ছে। এইগুলোকে, এটা কিন্তু ধরতে হবে জাতীয় আয় ক্যালকুলেশনের সময়, এই ক্যালকুলেশনের সময় এটা ধরতে হবে। দিচ্ছি এই তারপরে আমরা পরের পয়েন্টে চলে যাব, যেসব দ্রব্য ও সেবা অর্থমূল্য নির্ধারণ করা সম্ভব নয়। Goods and services whose money value cannot be determined. Goods and services whose money value cannot be determined. এখানে কি হচ্ছে বলছে, এমন কিছু দ্রব্য আছে যেগুলো কিনা দাম নির্ধারণ করা সম্ভব নয়। যেমন কি বলেছে, বলছে তুমি যদি দাড়ি কামাও সেলুনে গিয়ে, তাহলে সেলুন যে নাপিতের ইনকাম হচ্ছে। কিন্তু তুমি যদি বাড়িতে দাড়ি কামাও, তার অর্থ তুমি কিভাবে বের করবে? তার দামটা কি করে বের করবে যে তুমি কত টাকার দাড়ি কামাই? এটা বের করাটা, যদিও তুমি এরকম ভাবে ধরতে পারো যে নাপিতকে এটা দিলে, দাড়ি কেটে দিলে নাপিত আমার কাছ থেকে 50 টাকা নিত, তাহলে 50 টাকা হচ্ছে। তো এখানে কি বলছে দেখো, এমন কতগুলি দ্রব্য বা সেবা সৃষ্টি হয় যাদের অর্থমূল্য নির্ধারণ করা সম্ভব নয়। যে সমস্ত দ্রব্য ও সেবা জাতীয় আয়ের, আচ্ছা, এই সমস্ত দ্রব্য ও সেবা জাতীয় আয়ের হিসাবে ধরা চলে না। আগেরটা লিখে শুড বি, হ্যাঁ, এইটা লেখো, জাতীয় আয়ের হিসাবে ধরা হয় না। ইট শুড নট বি
included in national income accounting. আগেরটা ধরা হবে আর এটা ধরা হবে না। হ্যাঁ, এর মধ্যে এক্সাম্পল গুলো অবশ্যই লিখে রাখবে, কারণ এক্সাম্পল গুলো থেকে প্রশ্ন আসতে পারে, বিশেষ করে ক্লাস 12 এর ক্ষেত্রে। দেখ, বলছে যে তুমি যদি বাড়িতে গিয়ে ওই সেলুনে গিয়ে দাড়ি কামো, নাপিতের ইনকাম হচ্ছে, কিন্তু তুমি বাড়িতে পড়ছো, সেখানে নতুন কিছু ইনকাম হচ্ছে না কারণ, তো এটা ধরা হবে না। আবার বাড়িতে যে মায়েরা রান্না করে সেটাও ধরা হবে না, বা বাড়িতে যে ছেলেরা বাজার করতে যায় তা সেটাও ধরা হবে না, সেটাও তো কাজ। এটা যদি লোক দিয়ে করা হতো, টাকা নিত, তখন সেটা কিন্তু ধরা হতো। এই যে আমি রান্না করতাম, আমি অল্পই রান্না করতাম, অল্প বিস্তর, খুবই অল্প, ঠিক আছে, তো সেটা তো ধরা হতো না, কিন্তু রান্নার লোক যখন রান্না করছে তাকে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু ধরা হবে। তো কি কি ধরা হবে না তার আন্ডারে এক্সাম্পল গুলো লিখে রাখো। যে গৃহিণীর গৃহকাজ, আবার বলে গৃহিণীর গৃহকাজ, তাও আমি তো ওটা পুড়িয়ে ফেলেছি, আরে ওই ডালটা। চলো, এরপরে কি হচ্ছে, হ্যাঁ এখানে এক্সাম্পল আমরা বলে দিয়েছি। গৃহিণীর গৃহকাজ, পিতা কর্তৃক পুত্রকে শিক্ষাদান, এটা মাতা কর্তৃকও হতে পারে, বা এটা হয় অনেক ক্ষেত্রে ভাই দিদি বা ভাই দাদা তারাও ছোট ভাই বোনদের পড়ায়, সেটা তো টাকা পয়সা নেয় না। বা নিজের কোনো কাজ, আমরা যখন নিজের কাজে, যে বললো যে বাড়িতেই আমি দাড়িটা কেটে নিলাম, বাড়িতেই আমি কাজটা করে নিলাম, সেইগুলোকে কি করা হবে না, ধরা হবে না। আরেকটা এখানে দিয়েছে কি, আরো একটা ব্যাপার হতে পারে, আমাদের ওই বাড়িটা তো এখন আর দেখাই যায় না, বাড়ির সামনেটা বাবা একদম সবজি বাগান করে ভর্তি করে দেয়, সেটাও ধরা হবে না। নিজের বাড়িতে হচ্ছে, আমরা নিজেরাই খাচ্ছি, সেটা ধরা হবে না। সেটা যদি আবার বাজারে বিক্রি করে দিয়ে আসে তাহলে ধরা হবে। পরের পয়েন্টটা লেখো, কারণ ওটার অর্থমূল্য হিসাব করাটা সম্ভবই না। মা রান্না করে দিচ্ছে, সেটা কতটা টেস্টি আর কতটা ভালো, তার মধ্যে বা টেস্ট বুঝে দেওয়া, সেটা কেউ করে দিতে পারে না, সত্যিই পারে না। আচ্ছা, তারপরেরটা লেখো, যৌথ মূলধনী কোম্পানির মুনাফা। আচ্ছা চলো, যৌথ মূলধনী কোম্পানির মুনাফা লেখো। ইংলিশটা আমি লিখছি না, ইংলিশটা লিখবে ডিভিডেন্ড অফ জয়েন্ট স্টক কোম্পানি। কি বলছে দেখো, যৌথ মূলধনী কোম্পানিতে কি হয়, একটা মুনাফা, ধরো 100 টাকা মুনাফা হয়েছে, 100 টাকা মুনাফার মধ্যে 90 টাকা কি হয়, ডিস্ট্রিবিউটেড হয় সব শেয়ার হোল্ডারদের সঙ্গে, বাকি 10 টাকাটা কোম্পানিতেই থেকে যায়, কোম্পানি রেখে দেয়, পরের বার ইনভেস্ট করবে বা কোনো দরকারে কাজে লাগাবে। এখানে বলছে এই 100 টাকাটাকেই ইনক্লুড করবে, 90 টাকাটাকে নয়, যে 10 টাকাটা তো রেখে দিয়েছে, 10 টাকাটা ইনক্লুড করবো না এরকম কিন্তু নয়, 10 টাকাটাও করবো, যতটা মুনাফা হয়েছে ততটাই করবো। কেন? কারণ আমরা যেটা দেখেছিলাম যে রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট আর প্রফিট, চারটাকেই ক্যালকুলেট করছি। আমরা যদি 90 টাকা ক্যালকুলেট করি, 10 টাকাটা না ধরি, তাহলে তো কম ধরা হচ্ছে, 10 টাকার তো কাজ হয়েছে, 10 টাকার তো প্রোডাকশন হয়েছে, তাই ওই 10 টাকাটাকে ধরা হবে। ঠিক আছে, এটাকে বলা হয় অবন্টিত, এটা হচ্ছে বন্টিত, আর 10 টাকাটা হচ্ছে অবন্টিত। বুঝতে পারলে? তাড়াতাড়ি করতে গিয়ে না বুঝে চলে যেও না, মানে না বোঝা এরকম জায়গাতে রাখো না, অবন্টিত। বুঝতে পেরেছো সবাই? যৌথ ম্যাডাম এটা একটু মূলধনী কোম্পানির যে টাকাটা মুনাফা হয় তার
পুরো টাকাটা সবার মধ্যে কি করে না, বন্টন করে না। যতজন শেয়ার হোল্ডার আছে সবাইকে দেওয়া হয় না। সবাইকে কত টাকা দেওয়া হচ্ছে, 90 টাকাটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে, ঠিক আছে? বাকি 10 টাকাটা কোম্পানির নিজের কাছে থাকে, সেটা সবাই জানে। এমন নয় যে কাউকে লুকিয়ে রাখা হচ্ছে, সবাই জানে এই 10 টাকাটা আলাদা করে রাখা আছে। কেন? পরের বার ইনভেস্টমেন্ট করা হবে বা কোম্পানির যদি কোনো সমস্যা হয় তখন এই টাকাটা দেওয়া হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে বন্টিত, যেহেতু সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে 90 টাকাটা, আর 10 টাকাটা অবন্টিত। বন্টিত হোক বা অবন্টিত হোক, আমরা পুরোটাই কিন্তু জাতীয় আয়ের মধ্যে ক্যালকুলেট করব, ঠিক আছে? লেখো, বন্টিত অবন্টিত সবই জাতীয় আয়ের মধ্যে ধরা হবে। Distributed and undistributed all profit are included in national income. এর পরে যেগুলো আছে মুখে বলে দিলেই হবে। বেআইনি কাজ বা অসামাজিক কাজ, বেআইনি কাজ বা অসামাজিক কাজ কি হবে, এটা ধরবো কি ধরবো না? বেআইনি কাজ থেকে টাকা, কেউ তো জানতেই পারবে না বেআইনি কাজ থেকে কত টাকা পাচ্ছ, ধরা হবে না, ধরা হবে না। আর যদি কাউকে ধরা যায় যে বেআইনি পথে টাকাটা পেয়েছে, তাহলে সেটা কি হয়ে যাবে, বাজেয়াপ্ত হয়ে যাবে, যেটা যেরকম ভাবে কিছু বছর আগে যেটা হয়েছিল, ঠিক আছে? সেই মন্ত্রী হোক আর যাই হোক, যার ঘর থেকে বেআইনি টাকা পাওয়া যাবে সেটা বাজেয়াপ্ত হয়ে হচ্ছে আরবিআই তে ফেরত যাবে। অনেক সময় কি হয়, ওই টাকাগুলোকে পুড়িয়ে দেওয়া হয়, অথবা মানে রাস্তা তৈরির কাজে, সরকারের বিভিন্ন কাজে লাগিয়ে দেওয়া হয়, কিন্তু ওটা ডিস্ট্রিবিউট হয় না। তারপরে বলেছে পুরনো সম্পত্তি বিক্রি করে অর্জিত অর্থ, এটা আমরা অলরেডি করেছি। পুরনো মূলধনী লাভের মতো কিছুটা, পুরনো পুরনো বানান ভুলে লিখলাম, পুরানো পুরানো দ্রব্য বিক্রি থেকে লাভ। ধরো 2010 সালে কিছু জিনিস তৈরি হয়েছে, তুমি বিক্রি করছো 2010 বলবো না, 1910 সালে তৈরি হয়েছে, আর তুমি 2020 সালে, 20 সালে না 25 সালে এসে বিক্রি করছো। তুমি কি বলবে, এটা অ্যান্টিক জিনিস, এটা দাম হেভি বলে বিক্রি করে দিলে, কিন্তু এর তো প্রোডাকশন তুমি এই বছর করোনি 2025-এ, তো এটা কি হবে, ইনক্লুডেড হবে না, ধরা হবে না, ইট নট বি ইনক্লুডেড ইন। ইংলিশে এটাকে বলা হচ্ছে, ইংলিশটা লিখছি না হচ্ছে চার্জ নেই বলে, লেখো মানি রিসিভড বাই সেলিং ওল্ড প্রপার্টি শুড নট বি ইনক্লুডেড। তোমরাও লিখছো জাতীয় আয়ের এতে ধরা হচ্ছে না। তারপরেরটা লেখো, আচ্ছা যদি শেষ একেবারে শেষ হয়ে যায় আমি অন্য মিটিং শুরু করব অন্য ফোন থেকে। আচ্ছা তারপরে বলছে ইনকাম সেলফ এমপ্লয়েড পারসন, বাংলাতে হচ্ছে স্বনিযুক্ত পেশায় ব্যক্তিদের আয়, স্বনিযুক্ত পেশায় ব্যক্তিদের ধরতে হয়, জাতীয় আয় ধরতে হয়। স্বনিযুক্ত পেশার ব্যক্তির আয়, যেমন ধরো আমি বা উকিল ডাক্তার, এরা কি করে, চেম্বার খুলে বসে, তাই তো, এদের যে ইনকাম এটা ধরা হবে। ইনকাম অফ সেলফ এমপ্লয়েড পারসন, ইট শুড বি ইনক্লুডেড। কারণ ওটা ধরা হবে না, বললাম নতুন দ্রব্য তৈরি হচ্ছে না, তাই এটা ধরা হবে না। 9 নম্বর হলো ডিরেক্ট ট্যাক্স, প্রত্যক্ষ কর। ডিরেক্ট ট্যাক্স, প্রত্যক্ষ কর, এটা কি ধরা হবে? প্রত্যক্ষ কর বলছে, প্রত্যক্ষ করটা ধরা হবে কেন? আমি ধরো আমি 1 লাখ টাকার রোজগার করেছি, 1 লাখ টাকা রোজগার করেছি, আমি 1 লাখ টাকার মতো খেটেছি বলে তো 1 লাখ টাকা রোজগার করেছি, তাই তো? তার মানে 1 লাখ টাকার প্রোডাকশন হয়েছে, হতে পারে আমি সেখান থেকে 5,000 টাকা কি দিয়ে দিয়েছি, ট্যাক্স। তো আমার আসলে ব্যয়যোগ্য আয় কত হচ্ছে, 95,000 টাকা। কিন্তু
কিন্তু ওই যে 5,000 টাকাটা আমি কি করেছি, আমি ইনকাম করেছি, আমি প্রোডাকশন করেছি বলেই তো এই 5,000 টাকাটা আমার ইনকাম হয়েছিল। হতে পারে আমি ট্যাক্স দিয়েছি, এটা ডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্সটা কি হবে, ধরা হবে। প্রত্যক্ষ কর বা ডিরেক্ট ট্যাক্স লেখো অন্তর্ভুক্ত হবে, অন্তর্ভুক্ত হবে। আবার আবার বলবো, আমি ধরো 1 লাখ টাকার কাজ করেছি, মানে 1 লাখ টাকার প্রোডাকশন হয়েছে, দ্রব্য তৈরি করেছি বা সেবা তৈরি করেছি, তাই 1 লাখ টাকা পেয়েছি, হুম। তাই তো? এবার এই 1 লাখ টাকা থেকে আমি কত টাকা দিচ্ছি একে, 5,000 টাকা ধরো ট্যাক্স দিয়ে দিচ্ছি। 5,000 টাকা যে ট্যাক্সটা দিচ্ছি সেটাও তো ওই মানে 5,000 টাকার তো প্রোডাকশন হয়েছে, আমার কাছে 95,000 টাকা থাকলো, আমার সেটা ব্যয় করার মতো টাকা আমার কাছে, ঠিক আছে? কিন্তু আমার যে টাকাটা কি বলে ওই 5,000 টাকাটা, সেটা তো আমারই টাকা এবং সেটাতে প্রোডাকশন হয়েছে, উৎপাদন হয়েছে, তাই এটা কি হবে, ইনক্লুডেড, এটা ধরা হবে। ঠিক আছে? কোনটা স্বনিযুক্ত ধরা হবে? এরপরটা হচ্ছে অপচয়, অপচয় বা ডেপ্রিসিয়েশন। অপচয় বা ডেপ্রিসিয়েশন কি হবে? ডেপ্রিসিয়েশন আগের দিন কি বলছিলাম, ডেপ্রিসিয়েশন মানে ক্ষয়ক্ষতি বাবদ যে খরচ, সেটা কি হচ্ছে, তুমি ধরো 1 লাখ টাকা রোজগার করেছো, আর তোমার কোনো একটা মেশিন সারাতে খরচা হয়ে গেছে 5,000 টাকা, সেটাকে বিয়োগ করতে হবে, মাইনাস করতে হবে। লেখো, আমরা আগেরটা ধরা হবে আর ধরা হবে না দেখছিলাম, বিয়োগ করতে হবে একটাও দেখছিলাম না, এটা কিন্তু বিয়োগ করতে হবে। ধরা হয়ে গেলেও এটাকে বিয়োগ করতে হবে। অপচয় বাবদ যে খরচা বা ডেপ্রিসিয়েশন বাবদ যে খরচা, লেখো বাদ দিতে হবে, লিখেছিস? জাতীয় আয় থেকে বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে। ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন আমাদের কি করতে হবে, আমার চার্জটা শেষ হয়ে গেল, আর একটাই পয়েন্ট ছিল। পরের পয়েন্টটা আছে ফরেন ট্রেড বা বৈদেশিক বাণিজ্য। মুখে বলছি, লেখো বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য ইন ফরেন ট্রেড। আমি মুখে বলছি, শুনতে পাচ্ছ, লিখে ফেলো, ফরেন ট্রেড বৈদেশিক বাণিজ্য, লেখো। এটা কি হবে, এইটা হবে কি বলছে দেখো, যে টাকাটা যদি দেশ বৈদেশিক বাণিজ্য থেকে বিদেশ থেকে দেশটি পাওনা হিসেবে জাতীয় আয় হিসেবে যোগ হবে, দেশটির থেকে বিদেশের পাওনা জাতীয় আয়ের থেকে বিয়োগ হবে। মানে কিছুই না, আমরা যে টাকাটা বিদেশ থেকে পাচ্ছি সেটা কি হবে, ইনক্লুডেড, আর আমাদের দেশ থেকে বিদেশ যে টাকাটা পাচ্ছে সেটা হয়ে যাবে এক্সক্লুডেড। ঠিক আছে, সেটা কি হয়ে যাবে, বিয়োগ করতে হবে। যেটা বললাম সেটা লেখো, যে আমি আগে বলে দিচ্ছি, যারা ইউটিউব দেখে, যারা রেকর্ডেড ক্লাস দেখে, রেকর্ডেড ভিডিও দেখে ক্লাস করবে, তারা পজ করে করে লিখবে, আর তোমাদেরকে আমি পরে আবার বলছি। জাতীয় আয়ের হিসাবের সময়, না কি বললাম, যদি দেশটি যদি বৈদেশিক বাণিজ্যে যুক্ত থাকে, তাহলে দেশটি যদি বৈদেশিক বাণিজ্যে যুক্ত থাকে তাহলে বিদেশের কাছ থেকে দেশটির পাওনা জাতীয় আয়ের হিসাবে যোগ হয় এবং দেশটির কাছে বিদেশের পাওনা জাতীয় আয়ের হিসাব থেকে বিয়োগ করতে হয়। ইংলিশে যারা লিখছো লিখবে, if the country engage in foreign trade, then earnings of the countries from foreign countries should be added and earnings of the foreign countries from this country should be subtracted in national income account। মানে আমরা বিদেশ থেকে যেটা পাচ্ছি যোগ করছি, আর আমাদের কাছ থেকে বিদেশ যেটা পেয়ে যাচ্ছে সেটা বিয়োগ করছে। এই ধরনের সাবধানতাগুলো আমাদের কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে, তারপরে জাতীয় আয়টা ক্যালকুলেট করতে হবে। মানে জাতীয় আয় ক্যালকুলেটের সময় তো সব অর্থমূল্য চলে এসেছে, সবকিছু জানা হয়ে গেছে, এবার সেখান থেকে খুঁজে খুঁজে আমাদের বের করে বিয়োগ করতে হবে, বা সেইগুলোকে কি করতে হবে, ধরা হবে না বলে বাতিল করে দিতে হবে, এরকম ভাবে ক্যালকুলেশন হবে।
আজকে আমি করালাম জাতীয় আয় পরিমাপের আয়শুমারি পদ্ধতি। আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে। আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি। থ্যাংক ইউ।